ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে প্রমিত ঘোষ চলে যেতে তোমাদের পরের ভিডিও নিয়ে। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত বিভিন্ন যন্ত্র, ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, বৈদ্যুতিক যন্ত্র, তাদের ব্যবহার অর্থাৎ তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগিয়ে বিভিন্নভাবে সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয়, সেই যন্ত্রগুলোকে সম্পর্কে আমরা জানব। আমি যখন তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত ভিডিওটি বানিয়েছিলাম, তোমরা ভিডিওটি দেখেছো। সেই ভিডিওতে দেখেছো যে এমন কিছু ডিভাইস আছে যেখানে তড়িৎ প্রবাহের তাপীয় ফলের জন্য যে তাপ উৎপন্ন হয়, কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, যে তাপ উৎপন্ন হয় সেই তাপকে কাজে লাগানো যায় না। কিন্তু কিছু কিছু যন্ত্র আছে যাদের মধ্যে তড়িৎ প্রবাহের তাপীয় ফলকে কাজে লাগানো হয়, কাজে লাগিয়ে তাদের বিভিন্ন রকম কাজ করা হয়। তো সেরকমই একটা ডিভাইস হচ্ছে ইলেকট্রিক আয়রন বা বৈদ্যুতিক ইস্ত্রি। আমরা বৈদ্যুতিক ইস্ত্রি সম্পর্কে জানব। তো চলো, বৈদ্যুতিক ইস্ত্রি সম্পর্কে প্রথমে জানার জন্য আমার বৈদ্যুতিক ইস্ত্রি কিভাবে কাজ করে সেটা একটু দেখে নাও। বৈদ্যুতিক ইস্ত্রিতে কি হয়, তোমরা ইলেকট্রিক আয়রন বাড়িতে সচরাচর সবসময়ই দেখেছো, অনেকের বাড়িতেই ইলেকট্রিক আয়রন থাকে। সেখানে দেখো যে তড়িৎ প্রবাহের ইলেকট্রিক এসি লাইনের সাথে যদি তুমি কানেক্ট করো, তাহলে কিছুক্ষণ পরে উত্তপ্ত হয়ে যায়, তাই তো? এই উত্তপ্ত হওয়ার কারণ কি? এই উত্তপ্ত হওয়ার কারণ ভিতরে অর্থাৎ ইলেকট্রিক আয়রনের যন্ত্রটার মধ্যে এরকম একটা কয়েল থাকে। সেই কয়েলের মধ্যে দিয়ে তুমি যখন কানে তড়িৎ প্রবাহ দেওয়া হয়, তখন এই কয়েলটা উত্তপ্ত হয়, ধীরে ধীরে এই কয়েলটা উত্তপ্ত হয়। এই কয়েলটা উত্তপ্ত হলে কি হবে, কয়েলটার মধ্যে তড়িৎ প্রবাহ যাওয়ার ফলে উত্তপ্ত হচ্ছে। উত্তপ্ত হওয়ার ফলে এই উৎপন্ন তাপকে কাজে লাগানো হবে। এবার এই উৎপন্ন তাপকে যদি সরাসরি কাজে লাগানো হয় তাহলে তো শক দিতে পারে, তাই তো? এর জন্য একটা কিছু স্ট্রাকচার তৈরি করতে হয় এমনভাবে যাতে আমার সেই ধরনের শক না দেয় এবং তড়িৎ প্রবাহ এই যে উৎপন্ন তাপটাকে সঠিকভাবে ব্যবহার করা হয়। তোমরা বাড়িতে সচরাচর ইলেকট্রনিক্স ডিভাইস, এই ইলেকট্রিক আয়রনটা দেখেছো। চলো এর কিভাবে কাজ করে সেটা দেখি। দেখো, বৈদ্যুতিক ইস্ত্রি, প্রথমেই বলছি যে বৈদ্যুতিক ইস্ত্রি তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত তথ্যের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয়। দ্বিতীয় হচ্ছে এটা কার্যনীতি কিভাবে করা হয়। বৈদ্যুতিক ইস্ত্রিতে ত্রিভুজাকৃতি, এরকম একটা ত্রিভুজাকৃতি, প্রায় ত্রিভুজাকৃতি অ্যাকচুয়ালি, বিভিন্ন ডিভাইসে বিভিন্ন রকম হতে পারে। ইলেকট্রিক আয়রন অনেক রকম দেখতে হয়, কিন্তু বিশেষ করে ত্রিভুজাকৃতি মোটামুটি কয়েলটা থাকে, ভিতরের কয়েলটা। তো বৈদ্যুতিক ইস্ত্রিতে ত্রিভুজাকৃতি অভ্রের ফলকের উপর, ভেরি ইম্পর্টেন্ট, অভ্রের ফলকের উপর নাইক্রোম তারের কুণ্ডলী জড়ানো থাকে। এখানে বলি, অভ্রের ফলক বলতে কি বোঝায়, অভ্র কেন ব্যবহার করা হয়েছে। অভ্র একটা এমন একটা প্রপার্টি, অভ্রর অনেকটা প্রপার্টি আছে যেটা কিন্তু ইনসুলেটেড, অর্থাৎ ইনসুলেটরের মতো কাজ করে, অর্থাৎ অন্তরকের মতো। অর্থাৎ কোনো একটি পরিবাহীকে যদি তার মধ্যে তড়িৎ প্রবাহ দেওয়া হয় এবং সেই পরিবাহীটিকে যদি অভ্র দিয়ে জড়ানো হয়, তাহলে সেই পরিবাহীটিকে কিন্তু অভ্র তাপও সহ্য করতে পারে, অথচ খুব পরিবাহীর মতো কাজ করবে। এর ফলে যখন তাপ উৎপন্ন হবে, যদি আমি এখানে অভ্রের বদলে অন্য কিছু প্লাস্টিক বা কিছু দিতাম, প্লাস্টিকটা গলে যেত, বাট অভ্র কিন্তু সেই ধরনের কোনো কিছু ফেস করবে না, উত্তপ্ত হবে। অভ্র সেই তাপটাও সহ্য করবে, অভ্রের মেল্টিং পয়েন্ট অনেকটা বেশি। এবার যার ফলে কি হয়, অভ্র ব্যবহার করা হয়, অভ্রের একটা কোটিং ব্যবহার করা হয়। অভ্রের ফলকের উপর নাইক্রোম তারের কুণ্ডলী জড়ানো থাকে। কুণ্ডলীর উপরে ও নিচের দিকে অপরিবাহী অভ্রের পাতলা আস্তরণ দেয়া হয়, অর্থাৎ কুণ্ডলীর উপরে এবং নিচের দিকে অভ্রের পাতলা আস্তরণ দেওয়া হবে। ঠিক একই কারণের জন্য যে অভ্র কিন্তু তাপ সহ্য করতে পারে, কিন্তু অপরিবাহী পদার্থ। ভেরি গুড, এই অপরিবাহী পদার্থ ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা ভীষণ ইম্পর্টেন্ট। এরপর বলা হচ্ছে এবং কুণ্ডলীকে ধাতব মসৃণ পাটাতনের উপরে বসানো থাকে। এইবার যেটা আমরা বাইরে থেকে দেখতে পাই, নিচের দিকে কি হয়, একটা স্টিলের গ্রে কালারের, ধূসর কালারের দেখতে পাওয়া যায়। অ্যাকচুয়ালি এটা বিভিন্ন ধাতব পদার্থ হতে পারে, যেমন স্টিল হতে পারে,
লোহা হতে পারে অনেক জায়গাতে, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে, যখন ইন্ডাস্ট্রি ছোটো ছোটো ইন্ডাস্ট্রি যেমন লন্ড্রিতে যেরকম যেখানে ইলেকট্রিক আয়রন ব্যবহার করা হয়, সেখানে কিন্তু লোহার থাকে এই নিচের ধাতব পদার্থটা। ওকে, তো বাড়িতে যে সমস্ত অটোমেটিক কাট যে ইলেকট্রিক আয়রনগুলো আছে, সেই ইলেকট্রিক আয়রনগুলোতে কিন্তু ব্যবহার করা হয় স্টেনলেস স্টিলের ধাতব পদার্থ ব্যবহার করা হয়। এই কুণ্ডলীকে উত্তপ্ত হলে সেই তাপ ধাতব পাটাতন পর্যন্ত পৌঁছায়, অর্থাৎ কুণ্ডলী উত্তপ্ত হবে, সেই তাপ নিচের যে ধাতব পদার্থটা থাকবে, অর্থাৎ যে মেটালটা দিয়ে নিচে তোমরা যেটা বাইরে থেকে দেখতে পাবে, সেই মেটালের উপরে এসে পড়বে তাপটা, এবং সেই তাপটা দিয়ে আমরা জামা কাপড় বা বিভিন্ন রকম যে যা জিনিস মানে ইস্ত্রি করতে চাই, সেগুলো আমরা কিন্তু ইস্ত্রি করতে পারবো। এই হচ্ছে ইলেকট্রিক আয়রনের ডিভাইসটা কীভাবে কাজ করে ইলেকট্রিক কার্যনীতি। দেখো, আমরা এখানে যখন বলেছিলাম নাইক্রোম তার সম্পর্কে কিন্তু আমাদের জানাটা খুবই দরকার। নাইক্রোম তারের কি এমন বিশেষত্ব আছে যে আমার এখানে নাইক্রোম তার ব্যবহার করা হয়েছে? প্রথমত, নাইক্রোম তারের মধ্যে কি কি কম্পোজিশন থাকে, ভেরি ইম্পর্টেন্ট। নাইক্রোম তারের প্রচুর এমসিকিউ কোয়েশ্চেন হয় এখান থেকে, এই টপিকস থেকে বিশেষ করে। যে সমস্ত ইলেকট্রনিক্স ডিভাইস আমাদের তড়িৎ-তাপীয় ফল সংক্রান্তকে কাজে লাগানো হয়, সেই ডিভাইসের উপরে ভিত্তি করে কিন্তু প্রচুর কোয়েশ্চেন হয়। 2 মার্কসের কোয়েশ্চেন হয়, ইভেন এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হয়, পিএসএ কিন্তু হয়। তাহলে দেখো, নাইক্রোম তারের কম্পোজিশনটা কি? নাইক্রোম তারের মধ্যে বিভিন্ন রকম নাইক্রোম তার কিন্তু আছে। বিশেষ করে নাইক্রোম তারের মধ্যে, বিশুদ্ধ নাইক্রোমের মধ্যে নিকেল 80% এবং ক্রোমিয়াম 20% থাকে। নাইক্রোম তারের মধ্যে নিকেল 80%, ক্রোমিয়াম 20%। বাট এখানে নাইক্রোম তারের মধ্যে নিকেল আর ক্রোমিয়াম যদি মেশানো হয়, এটা শুধুমাত্র মেশানো যায় না, এটা কম্পোজিশনটা ঠিকঠাক হয় না, এর সাথে না খুবই সামান্য পরিমাণে আয়রন মেশাতে হয়। তো এই নাইক্রোম তারের যদি আমি সংকেত দেখার চেষ্টা করি, তাহলে নাইক্রোম তারের সংকেতটা এরকম আসবে, নিকেল FeCr, এটা আসবে সংকেত। নাইক্রোম তারের সংকেত NiFeCr, অর্থাৎ নিকেল আয়রন ক্রোমিয়াম। ওকে, তো সামান্য পরিমাণে কিন্তু এর মধ্যে আয়রন থাকে, কিন্তু প্রশ্ন হতে পারে যে আমি কেন দেখাইনি, একটা বিশুদ্ধ নাইক্রোম তারের মধ্যে নিকেল আর ক্রোমিয়াম 20% কিন্তু থাকে। এখানে আরেকটা বিষয় কিন্তু মনে রাখা ভীষণভাবে দরকার, যে নাইক্রোম তারের অ্যাকচুয়ালি নিকেল ব্যবহার করা হয়েছে। নিকেল তো ম্যাগনেটিক সাবস্টেন্স, তো আমরা যখন ইলেকট্রনিক ডিভাইস যখন আমরা উত্তপ্ত করব, তখন ম্যাগনেটিক সাবস্টেন্স বা চৌম্বক পদার্থ হলে কিন্তু অসুবিধার সৃষ্টি হয়ে যায় বিভিন্ন কারণের জন্য। ওকে, তাহলে আমার এখানে কিন্তু নিকেল কেন ব্যবহার করা হলো? নিকেলের সাথে ক্রোমিয়াম যখন আমি এর অ্যালয় তৈরি করব, তখন কিন্তু এই ম্যাগনেটিক প্রপার্টি থাকবে না, অর্থাৎ নো ম্যাগনেটিক সাবস্টেন্স। তাহলে এখানে একটু নোট ডাউন করে রাখো যে এটা নো ম্যাগনেটিক প্রপার্টি। কোনো ম্যাগনেটিক প্রপার্টি কিন্তু এখানে থাকে না, ডিউ টু কারণ কি, ক্রোমিয়াম এখানে 20% এর মধ্যে অ্যালাই করা হয়েছে, কম্পোজিশনের মধ্যে রয়েছে। এই ক্রোমিয়াম আর নিকেল যদি কম্পোজিশন করা হয়, অ্যালাই তৈরি করা হয়, তার মধ্যে কিন্তু কোনো ম্যাগনেটিক প্রপার্টিজ থাকবে না। প্রথম কথা, ভেরি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ইলেকট্রনিক্স আয়রনের ক্ষেত্রে, ইলেকট্রিক আয়রনের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট একটা পয়েন্ট অফ ভিউ। সেকেন্ড পয়েন্ট হচ্ছে, দেখো সেকেন্ড পয়েন্ট, নাইক্রোম তার বিশেষ করে আমরা ইলেকট্রিক আয়রনে অনেক বেশি টেম্পারেচার হয়, প্রায় 1100-1000 ডিগ্রি সেলসিয়াস তো উঠেই যায়। তো সেখানে আমরা এমন একটা তার ব্যবহার করতে হবে কয়েলের জন্য, এমন একটা সংকর ধাতু ব্যবহার করতে হবে যার টেম্পারেচারটা কিন্তু তার থেকে অনেক বেশি। নাইক্রোম তার এর গলনাঙ্ক প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 1400 ডিগ্রি সেলসিয়াস। ফারেনহাইট স্কেলে 2550 ডিগ্রি ফারেনহাইট। তো এই 1000 ডিগ্রি সেলসিয়াসের অনেক বেশি হওয়ার জন্য কিন্তু এই নাইক্রোম তার ব্যবহার করা হয়। থার্ড যে পয়েন্টটা, সেটা হচ্ছে উচ্চ রোধাঙ্ক, ভেরি ইম্পর্টেন্ট এই প্রপার্টিসটা, অর্থাৎ উচ্চ রোধাঙ্ক ভেরি ইম্পর্টেন্ট। উচ্চ রোধাঙ্ক মানে কি? উচ্চ রোধাঙ্ক মানে যত বেশি তড়িৎ প্রবাহ আমি এর মধ্যে দেব, তত বেশি আমার বাধা প্রয়োগ করব। অর্থাৎ কোনো
ইলেকট্রিক আয়রনকে যখনই আমরা ইলেকট্রিক সুইচের সাথে কানেক্টেড করে দিচ্ছি, পাওয়ার সাপ্লাইয়ের সাথে কানেক্টেড করে দিচ্ছি, তখনই কি হচ্ছে, রেজিস্টিভিটির জন্য ওই তড়িৎ প্রবাহকে ওর মধ্যে দিয়ে কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহকে বাধা দিচ্ছে, নাইক্রোম ওয়্যার বাধা দিচ্ছে। তারা কিসের জন্য বাধা দিচ্ছে না, উচ্চ রোধাঙ্ক হওয়ার জন্য। উচ্চ রোধাঙ্ক হওয়ার জন্যই কিন্তু এই বাধাটা দিচ্ছে। তাহলে উচ্চ রোধাঙ্ক যখন হচ্ছে, বাধা দিচ্ছে, তাহলে তার ক্ষেত্রে বেশি পরিমাণে হিট উৎপন্ন হবে। তাহলে উচ্চ রোধাঙ্ক হওয়ার জন্য কিন্তু বেশি পরিমাণে তাপ উৎপন্ন হয়। তাহলে এই পয়েন্টগুলো কিন্তু নাইক্রোম তারের বৈশিষ্ট্য। যদি কোশ্চেন হয় কখনো নাইক্রোম তারের বৈশিষ্ট্য কি, তাহলে ফার্স্ট দিতে হবে নাইক্রোম তারের কম্পোজিশন। নাইক্রোম তারটি গঠিত হয় নিকেল এবং ক্রোমিয়াম, যেখানে নিকেল 80% এবং ক্রোমিয়াম 20%। সেকেন্ড হচ্ছে মেল্টিং পয়েন্ট, ভেরি গুড উচ্চ মেল্টিং পয়েন্ট, আণবিক উচ্চ গলনাঙ্ক, যেখানে প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলেও তোমরা দেখতে পারো যদি মনে থাকে। তারপরে যেটা পয়েন্ট হচ্ছে সেটা উচ্চ রোধাঙ্কযুক্ত হয়। উচ্চ রোধাঙ্কযুক্ত হয়, এর মধ্যে যখন তড়িৎ প্রবাহিত করা হবে, তখন কয়েলের মধ্যে তড়িৎ প্রবাহিত করা হবে, তখন বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে। একটা পয়েন্ট হয় কেন অভ্র ব্যবহার করা হয়েছে, ভাই এখানে কিন্তু কার্যনীতিতে অভ্র ফলকের উপর নাইক্রোম তারের কুণ্ডলী জড়ানো থাকে। এই পয়েন্টের উপর ভিত্তি করে কিন্তু কোশ্চেন হয় যে অভ্র কেন ব্যবহার করা হয়। অভ্র ব্যবহার করার কারণ হচ্ছে অভ্র হিট সহ্য করতে পারে, বাট অভ্র অপরিবাহী পদার্থ। ওকে, আমরা প্লাস্টিক ব্যবহার করতে পারি না, কারণ প্লাস্টিকের মেল্টিং পয়েন্টটা অনেকটা কম, অভ্রের মেল্টিং পয়েন্টটা কিন্তু বেশি। আমি যেখানে বাইরে 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চাই, সেখানে কিন্তু প্লাস্টিক কোনো কারণের জন্যই অপশন হতে পারে না। তাহলে এখানে অভ্র কিন্তু অপশনটা ইজ গুড। এই কারণের জন্য নেওয়া হয় অভ্র অপরিবাহী পদার্থ এবং হিউজ অ্যামাউন্ট অফ হিট সহ্য করতে পারে। নেক্সট, এই যে আমার ইলেকট্রিক আয়রনের কি বৈশিষ্ট্য আমার পাওয়া যায়, দেখো বৈশিষ্ট্য হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট ক্যারেক্টারিস্টিক্সটা বলা হচ্ছে যে কুণ্ডলী নাইক্রোম তারের হাওয়ায় অনেক বেশি তাপমাত্রা পর্যন্ত উত্তপ্ত হতে পারে। এই তিনটে পয়েন্ট অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি, তবে তিনটে পয়েন্টটাকে আমি এখানে সামারি করে দিচ্ছি। দেখো, কুণ্ডলী নাইক্রোম তারের হাওয়ায় অনেক বেশি তাপমাত্রা সহ্য করতে পারে, 1400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তুমি এখানে মেনশন করে দিতে পারো। ওকে, নেক্সট পয়েন্ট হচ্ছে সহজে গলে না। অবভিয়াসলি মেল্টিং টেম্পারেচার কত, 1400 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য সহজে কিন্তু গলে না নাইক্রোম তার। নেক্সট হচ্ছে কি, বায়ুর সংস্পর্শে থাকলেও কোনো রাসায়নিক বিক্রিয়া করে না। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ইম্পর্টেন্ট। বায়ুর সংস্পর্শে থাকলেও, প্রথমত হচ্ছে অভ্র এখানে ব্যবহার করা হচ্ছে একটা কারণের জন্য যে এটা হিট সহ্য করতে পারছে। একটা কোনো কারণের জন্য যদি অভ্র যদি ইলেকট্রিক ডিভাইসের ধাতব মেটালটাকে যদি কখনো বাইরে আসে, তখন কি হয়, তখন তো এই নাইক্রোম তার কিন্তু রিঅ্যাক্ট করতে পারে। নাইক্রোম তার অনেকদিন রেখে দিলে নাইক্রোম তার নষ্ট হয়ে যাবে, ড্যামেজ হয়ে যেতে পারে। যার জন্য অভ্রের কোটিংটা যদি আমি নাইক্রোম তারের উপরে ব্যবহার করি, তাহলে কি হবে, এই অভ্র কিন্তু বায়ুর সংস্পর্শে কোনো রকম রাসায়নিক বিক্রিয়া ঘটায় না। যার জন্য বায়ুর সংস্পর্শে আসলেও এর মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া ঘটবে না। এবং ইলেকট্রিক আয়রন পরবর্তীকালে আমি বিশেষ করে যখন ইলেকট্রিক আয়রনগুলো যখন বিভিন্ন মেকানিকরা খারাপ হয়ে গেলে, যখন বিভিন্ন মেকানিকরা ওটাকে খুবই ঠিকঠাক করে, সেই সময়টার কথা বলা হচ্ছে। বা অনেক ইলেকট্রিক আয়রন আছে যেগুলো লন্ড্রিতে ব্যবহার করা হয়, সেগুলো অনেক সময় নিজেরাই ঠিক করে নেয়। তো সেই ইলেকট্রিক আয়রনগুলোর কথা বলা হচ্ছে যে বায়ুর সংস্পর্শে যদি কখনো আসে, তখন কিন্তু এই রাসায়নিক বিক্রিয়া করে না। ইভেন মেটালের উপরে অনেক সময় ওই অভ্রের একটা আস্তরণ, অভ্রের একটা অ্যালয় দিয়ে মেটালটা তৈরি করা হয়, নিচে যে ধাতব পদার্থটা থাকবে। তো এই হচ্ছে বৈদ্যুতিক ইস্ত্রি বা ইলেকট্রিক আয়রন। দেখো, এবার যেটা আমরা দেখবো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল এর ওপর এটাকে কাজে লাগিয়ে বৈদ্যুতিক হিটারে কিভাবে আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখি বৈদ্যুতিক হিটারে কেমন থাকে। বৈদ্যুতিক হিটারে এরকম একটা পাটাতন থাকে, সেই পাটাতনটা তৈরি হয় অন্তরক পদার্থ পোর্সেলিন অথবা ফায়ার ক্লের উপরে হিটের নাইক্রোম তারের একটা কুণ্ডলী থাকে। এখানে নাইক্রোম তারের একটা কুণ্ডলী থাকে, কুণ্ডলী জড়ানো থাকে, নাইক্রোম তারের কুণ্ডলী। এবার
যখন এটাকে তড়িৎ প্রবাহ পাঠানো হবে তখন এই নাইক্রোম তারটা উত্তপ্ত হবে। এখানে ফায়ার ক্লে খাঁজ করা থাকে, সেই খাঁজের মধ্যে নাইক্রোম তারটা কিন্তু বসানো থাকে। দেখছি তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে নাইক্রোম তারের কুণ্ডলী পাকানো থাকে এরকম ভাবে, এবং এদের মধ্যে কিন্তু এই যে উপরে যে অন্তরক পদার্থ পোর্সেলিন বা পোর্সেলিন বা ফায়ার ক্লে থাকে, সেই খাঁজ করা থাকে এখানে। তাহলে এই খাঁজের মধ্যে কিন্তু নাইক্রোম তারগুলো বসানো থাকে এরকম কুণ্ডলী ভাবে। তাহলে যখন তড়িৎ প্রবাহ পাঠানো হবে তখন নাইক্রোম তারটা উত্তপ্ত হবে। এখানেও কিন্তু সেই একইভাবে এর উপরে সামান্য কিছু অভ্র অন্তরক পদার্থ এবং বলা যেতে পারে যেটা তাপ সহ্য করতে পারে, অর্থাৎ নাইক্রোম তারের উপরে কিন্তু অভ্রের এখানে ছোট কোটিং করা থাকে। এবার এবং তারটা কিন্তু একটু মোটা নেওয়া হয়, এবং এই তারটা বেশ খানিকটা মোটা নেওয়া হয় নাইক্রোম তারের কুণ্ডলীটা। এবার উত্তপ্ত করলে নাইক্রোম তারটা উত্তপ্ত হবে। নাইক্রোম তারটা উত্তপ্ত হওয়ার সাথে সাথে এখানে যে তাপ উৎপন্ন হবে সেই তাপটাকে কাজে লাগিয়ে আমরা বিভিন্ন রকম কাজ করতে পারি। যেমন ধরো জল গরম করতে পারি, দুধ গরম করতে পারি, চা করতে পারি, আবার বিভিন্ন রান্নার কাজেও ব্যবহার করা যেতে পারে, ছোটখাটো রান্না। এবার এইটা কিন্তু বেশিক্ষণ ব্যবহার করা যায় না, কারণ এটা বেশি হিট কিন্তু ইনস্ট্যান্টলি হিট প্রচুর দেয়। একটু গরম হয় যদিও প্রথমটা শুরু করতে গেলে, উত্তপ্ত করতে গেলে কিন্তু একটু সময় লাগে, কিন্তু এটাতে খুব বেশিক্ষণ রান্না কিন্তু এটাতে করা সম্ভব হয় না বৈদ্যুতিক হিটারের সাহায্যে। এবার এখানে যে নাইক্রোম তার থাকে, নাইক্রোম তারের বৈশিষ্ট্যগুলো সম্পর্কে তোমরা অলরেডি জেনে এসছো যে নাইক্রোম তারের রোধাঙ্ক বেশি হয় এবং এর জন্য প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করতে পারে। এদের গলনাঙ্ক অনেক বেশি, প্রায় 1400 ডিগ্রি সেলসিয়াস, যার জন্য সহজে এরা গলে না এবং বায়ুর সংস্পর্শে কোনো রাসায়নিক বিক্রিয়া এরা করে না, কারণ উপরে নাইক্রোম তার এমনি করে না বায়ুর সংস্পর্শের বিক্রিয়া, এবং তার সাথে সাথে উপরে সামান্য অভ্রের কোটিং করা থাকে বলে কিন্তু আরো সম্ভব নয় সেটা বায়ুর সংস্পর্শে রাসায়নিক বিক্রিয়া করতে পারে না। তো এই হচ্ছে বৈদ্যুতিক হিটার। বৈদ্যুতিক হিটার বেসিক্যালি আমরা ব্যবহার করা হয় ছোটখাটো রান্না করার জন্য এবং জল, দুধ, চা ইত্যাদি অফিসে গরম করার জন্য ব্যবহার করা হয়। এটাই দেখো বৈদ্যুতিক হিটার। দেখো এবার আমরা যেটা পড়বো সেটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত ইলেকট্রিক ল্যাম্প বা বৈদ্যুতিক বাতি। তো এই বৈদ্যুতিক বাতিতে কেমন দেখতে হয় তোমরা প্রত্যেকে সবাই জানো বৈদ্যুতিক বাতিতে কেমন দেখতে হয়। বৈদ্যুতিক বাতিতে কি করা থাকে? বৈদ্যুতিক বাতিতে বায়ুর সঙ্গে প্রথমত একটা কাচের গোলকের মতো নেওয়া হয় এবং এই কাচের গোলকের মধ্যে একটা এরকম একটা কাচ দণ্ডের মধ্যে সরু পরিবাহী তার, এবং সেই পরিবাহী তারটা কি আমি বলছি, সরু পরিবাহী তার নেওয়া হয়, নিয়ে এরকম একটা কুণ্ডলী কিন্তু পাকানো হয়। এই কুণ্ডলী যেটা থাকে এখানে কিন্তু টাংস্টেন থাকে। টাংস্টেনের কথাটা আমি বলছি, তার আগে আমি কার্যনীতিটা একটু বুঝিয়ে দিই। তো এবার তড়িৎ প্রবাহের এখানে এই কাচের যে অংশটা আছে, এই কাচের অংশের বাইরে এখানে একটা ধাতব পরিবাহী থাকে এবং পরিবাহীর উপরে এখানে একটা দুটো পজিটিভ এবং নেগেটিভ অর্থাৎ দুটো তড়িৎ তার এটার সাথে কানেক্টেড থাকে, যেটা ফিলামেন্টের সাথে সরাসরি এই কাচদণ্ডের মধ্যে দিয়ে আসে, যুক্ত থাকে। এবার তড়িৎ প্রবাহিত যখন করা হবে এর মধ্যে দিয়ে, তখন এই সরু টাংস্টেনের মধ্যে দিয়ে এর মধ্যে তড়িৎ প্রবাহিত যাবে এবং এই তড়িৎ প্রবাহ হওয়ার ফলে এটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হলে এখান থেকে আলো বিকিরণ করবে, উজ্জ্বল হয়ে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করবে। এখন অনেকগুলো প্রশ্ন আসে যে নাইক্রোম তার ব্যবহার করেছিলাম আমরা, নাইক্রোম তার তো আলো বিকিরণ করেনি, এখানে কেন কি এমন বৈশিষ্ট্য দেখা যাচ্ছে যে ফিলামেন্টে যে টাংস্টেন ধাতু ব্যবহার করছি সে কেন উজ্জ্বল আলো বিকিরণ করতে পারছে? এটা কিন্তু একটা প্রশ্ন হয়। এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য টাংস্টেন ধাতুটা কি জিনিস সেটা একটু দেখি। প্রথমত টাংস্টেন এক ধরনের ধাতু, এটা খুব হেভি মেটাল।
এই এবং খুব শক্ত, যেটাতে বুলেট প্রুফ ব্যবহার করা যেতে পারে। বুলেট কিন্তু গান থেকে নির্গত বুলেট কিন্তু টাংস্টেন ধাতুকে ভেদ করতে পারবে না। তো এতটাই বেশ পেনিট্রেট করার ক্ষমতা আছে টাংস্টেনের। টাংস্টেন যেটা আমরা ফিলামেন্টে ব্যবহার করব, তার মধ্যে লংজিভিটির জন্য অর্থাৎ দীর্ঘায়ু করার জন্য শুধু টাংস্টেন ধাতু ব্যবহার করা হয় না, তার সাথে সাথে নিকেল, লোহা এবং কপার ব্যবহার করা হয়। টাংস্টেন ধাতু প্রায় 97% নেওয়া হয়, নিকেল, লোহা, কপার 3% নেওয়া হয়, নিয়ে একটা সংকর ধাতু তৈরি করা হয়। বেসিক্যালি কিন্তু টাংস্টেন এক প্রকারের ধাতু, এটা নামও দেওয়া হয়েছে, সংকর ধাতুটার নামও দেওয়া হয়েছে কিন্তু টাংস্টেন, যেহেতু 97% টাংস্টেন এখানে আছে। এবার টাংস্টেন কথাটা কিন্তু ভালো করে মন দিয়ে শুনবে যে টাংস্টেন কিন্তু এক প্রকারের ধাতু, কিন্তু টাংস্টেন এখানে যে অ্যালয়েটার কথা বলছে, যখন অ্যালয়ের কথা বলবে ফিলামেন্টের কথা, যে ফিলামেন্টে যে টাংস্টেন ব্যবহার করা হবে যে অ্যালয়টা, সেটা কিন্তু টাংস্টেন, নিকেল, লোহা এবং কপার থাকে। ওকে, এই টাংস্টেন ধাতুর গলনাঙ্ক প্রায় 3500 ডিগ্রি সেলসিয়াস, যেটা ফারেনহাইটে 6200 ডিগ্রি ফারেনহাইট। তো এই গলনাঙ্ক কিন্তু প্রচুর বেশি, যেটা আমরা নাইট্রন তারের মধ্যে পেয়েছিলাম 1400 ডিগ্রি সেলসিয়াস। নাইট্রন তার, যেটা অর্থাৎ বৈদ্যুতিক হিটার বলো এবং ইলেকট্রিক আয়রন বলো, আমরা দেখেছি সেখানে কুণ্ডলীটা অনেকটা মোটা নেওয়া হয়। এখানে কুণ্ডলীটা কি নেওয়া হয় তোমরা প্রত্যেকে দেখেছো, কুণ্ডলীটা ভীষণ সরু নেওয়া হয় এবং এইভাবে পেঁচিয়ে রাখার জন্য অনেকটা লম্বাও থাকে। তাহলে সরু ও লম্বা একটা বৈশিষ্ট্য পাওয়া গেল, যেটা নাইট্রন হিটার বা ওদিকে তোমার ইলেকট্রিক আয়রনে ব্যবহার করা হয়নি, এই সরু ও লম্বা জিনিসটা। তাহলে প্রথমত 3500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উত্তপ্ত হতে পারছে, উত্তপ্ত করা যাচ্ছে। তারপরের কথা হচ্ছে যে এটা সরু ও লম্বা, যার ফলে রেজিস্ট্যান্স অর্থাৎ রোধ খুব বেশি হয়ে যাবে, যার ফলে এটাকে হিট করার পরে একটা তড়িৎ প্রবাহ দেওয়ার ফলে উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করার ক্ষমতা রাখবে। যেখানে কিন্তু আমার ইলেকট্রিক আয়রন বলো আর অথবা ইলেকট্রিক যে হিটার বলো, সেই ইলেকট্রিক হিটারে কিন্তু সেই বৈশিষ্ট্যটা দেখা যায়। ওকে, এটা কিন্তু মাথার মধ্যে রাখবে। তারপর আমি দেখো কার্যক্ষেত্রে কি বলছি, বায়ুশূন্য কাচের গোলকের মধ্যে একটি সরু ও লম্বা টাংস্টেনের কুণ্ডলী, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সরু ও লম্বা টাংস্টেনের কুণ্ডলী প্রবেশ করানো থাকে, যাকে কিনা ফিলামেন্ট বলে। তো এইটাকে কি বলা হয়? ফিলামেন্ট। এটা বলা হয় ফিলামেন্ট। এই ফিলামেন্ট থাকে, প্রবেশ করানো থাকে। কুণ্ডলী সরু ও লম্বা হওয়ায় রোধ খুব বেশি হয়, অর্থাৎ এই কুণ্ডলীটা খুব সরু এবং লম্বা হওয়ার জন্য এদের রোধ খুব বেশি হয়। এবং টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি, গলনাঙ্ক দেখতে পাচ্ছ তোমরা 3500 ডিগ্রি সেলসিয়াস। তোমরা এখানে উল্লেখ করে দিতে পারো, যদি শুধু কার্যনীতি চাই তাহলে এখানে উল্লেখ করে দিতে পারো। টাংস্টেনের যে বৈশিষ্ট্য, এখানে টাংস্টেন ব্যবহার করছে, তুমি এটাকে নিয়ে বলতে পারো এখানে 97% টাংস্টেন এবং এর সাথে নিকেল, লোহা ও কপার 3% ব্যবহার করা হয়। কম্পোজিশনটা তুমি এখানে দিয়ে দিলে সেটা বেটার হয় যদি তোমার মনে থাকে। ওকে, তাহলে কুণ্ডলী সরু ও লম্বা হয়, রোধ খুব বেশি হয় এবং টাংস্টেনের গলনাঙ্ক খুব বেশি। তড়িৎ প্রবাহের ফলে কুণ্ডলী উত্তপ্ত হয়ে উজ্জ্বল আলো বিকিরণ করে। এখানে একটা কথা বলি, এর আগে আমরা কিন্তু এখানে ব্যবহার করতাম বিভিন্ন বায়ুশূন্য রাখতাম, সেখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এর লংজিভিটিটা বেশি হচ্ছে না, অর্থাৎ খুব তাড়াতাড়ি যখন বায়ুশূন্য রাখছি, বায়ু খুব যখন খুব উত্তপ্ত হয়ে যাচ্ছে ইলেকট্রিক বাল্বটা, তখন কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা, বাস্ট করার সম্ভাবনা থাকছে। এই কারণের জন্য এখন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়। নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে এখানে কিন্তু আর্গন ব্যবহার করা হয়, আর্গন ব্যবহার করা হয় এখানে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে। এটা কিন্তু মাথার মধ্যে রাখবে, কারণ এটা মনে রাখবে। এই কারণের জন্যই অনেক সময় প্রশ্ন হয় যে ইলেকট্রিক ল্যাম্পে কোন নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, তখন কিন্তু বলবে বিশেষ করে আর্গন গ্যাস ব্যবহার করা হয়, আর্গন গ্যাস ব্যবহার করা হয়। পরের যে কথাটা বলা হচ্ছে যে দেখো কি কি বৈশিষ্ট্য আমরা এখানে বৈদ্যুতিক বাতিতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, টাংস্টেনের আরেকটা বৈশিষ্ট্য আমি এখানে লিখেছি, দেখো যে ধূসর বর্ণের ধাতু যা অক্সিজেন, অ্যাসিড এবং ক্ষারের সাথে বিক্রিয়া করে না। ওকে, এবং খুব শক্ত এবং অক্সিজেন, অ্যাসিড এবং ক্ষারের সাথে কিন্তু বিক্রিয়া করে
পারে না। বেসিক জায়গাগুলো আছে রিঅ্যাকশন করা অ্যাসিড এবং ক্ষার এবং বাইল অক্সিজেন এখানে কিন্তু বিক্রিয়া করে। ওকে, তবে জলের সাথে কিন্তু দীর্ঘদিন জলে রাখলে কিন্তু টাংস্টেন ধাতু কিন্তু সামান্য পরিবর্তন হবে, বিক্রিয়া করবে। ওকে, তারপরে দেখো টাংস্টেন ধাতুর ক্ষেত্রে ফিলামেন্ট সরু ও লম্বা হয়। সরি, এটা বৈদ্যুতিক বাতির ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানে দেওয়া হয়েছে, যে বৈদ্যুতিক ফিলামেন্ট সরু ও লম্বা হয়, বায়ুশূন্য অথবা নিষ্ক্রিয় গ্যাস ব্যবহার করা হয়, অলরেডি আমরা আলোচনা করে দিয়েছি। তারপরে দেখো ফিলামেন্ট উজ্জ্বল আলো বিকিরণ করে, ফিলামেন্টে উজ্জ্বল আলো বিকিরণ করে। এখানে একটা কোশ্চেন তোমাদের হয়, যেটা কিন্তু একটু শর্ট টাইম কোশ্চেন, যে ইলেকট্রিক আয়রন বা ইলেকট্রিক হিটারে কেন আলো বিকিরণ করে না, নাইক্রোম তারের কেন ক্ষমতা নেই আলো বিকিরণ করার, যেটা কিনা টাংস্টেনের আছে। প্রথমত ফিলামেন্টের টাংস্টেন যে কথাগুলো এক্সপ্লেনেশনটা বললাম, সেই এক্সপ্লেনেশনটা তোমরা করবে। ওকে, বিশেষ করে এটা কোথায় ব্যবহার করা হয় প্রত্যেকে জানে এটা, যে এটা আলো বিকিরণ করার জন্য কিন্তু ব্যবহার করা হয়। ওকে, দেখো এবার যেটা আমরা করবো, তড়িৎ প্রবাহের তাপীয় ফলের উপর ভিত্তি করে প্রস্তুত করা হয় বৈদ্যুতিক ফিউজ বা ইলেকট্রিক ফিউজ। ইলেকট্রিক ফিউজে আমরা এর আগে যে সমস্ত ডিভাইসগুলো আমরা ব্যবহার করেছি, যে প্রথম পড়েছি ইলেকট্রিক আয়রন, সেকেন্ড পড়েছি ইলেকট্রিক হিটার, দেন আমরা পড়লাম ইলেকট্রিক ল্যাম্প। এখন এই তিনটে ডিভাইস, আগের তিনটে ডিভাইসে আমরা তড়িৎ প্রবাহের ফলে তাপীয় যে তাপ উৎপন্ন হচ্ছে সেই তাপটাকে কাজে লাগিয়েছিলাম, এখানেও সেই তাপটাকে কাজে লাগাবো। তবে আগের গুলোতে কিন্তু এমন ডিভাইস ইউজ করেছিলাম, এমন তার ব্যবহার করেছিলাম যেটাতে বেশি গলনাঙ্ক থাকে। এটাতে কিন্তু আমার উল্টোটা করা হবে ইলেকট্রিক ফিউজে, যে আমরা এমন একটা তার ব্যবহার করব যার গলনাঙ্কটা কম থাকবে। ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে চলো সেটা দেখি। ইলেকট্রিক ফিউজ কিভাবে কাজ করে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এটা একটা ইলেকট্রিক ফিউজ। ইলেকট্রিক ফিউজ একটা সকেট থাকে, যেটা চিনামাটির হোল্ডার তৈরি হয়। এই চিনামাটির হোল্ডার তৈরি হলে এখানে একটা ক্ল্যাম্প থাকে, সেই ক্ল্যাম্পের মধ্যে এখানে কিন্তু ফিউজ ওয়্যারটা কানেক্টেড থাকে, ফিউজ ওয়্যার কানেক্টেড থাকে। এই ফিউজ ওয়্যারের মধ্যে এই ফিউজ ওয়্যারটা কিভাবে কানেক্টেড করা হয়, কোনো বৈদ্যুতিক লাইনে শ্রেণী সমবায়ে কিন্তু এই ফিউজ ওয়্যারটা কানেক্টেড থাকে। অর্থাৎ এখানে যদি আমি সকেটের মধ্যে এটাকে বসিয়ে দিই, সেই সকেটের মধ্যে বসিয়ে দিলে এই থেকে একটা তার আসবে, এই থেকে একটা তার আসবে, কানেক্টেড এখানে থাকে। সকেটের মধ্যে যখন বসিয়ে দেবো তাহলে এই বর্তনীটা এখান থেকে এসে এইভাবে বর্তনীটা সম্পন্ন হবে। যদি এটা কানেকশন না দিই, চিনামাটির হোল্ডারটা ফিউজটা যদি না বসাই, তাহলে এখান থেকে এইখানে বর্তনীটা ছিন্ন থাকবে। ওকে, এবার দেখো যখনই আমি চিনামাটির ফিউজ তারটা বসিয়ে দিলাম, তখন কি হবে, এই এই যে ফিউজ তারটা আছে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত যাবে। এই ফিউজ তারের মধ্যে যে তার যে ওয়্যারটা ব্যবহার করা হয়, যাকে আমরা ফিউজ ওয়্যার বলছি, সেই ফিউজ ওয়্যারের মধ্যে কি কি মেটেরিয়াল কম্পোজিশন থাকে সেটা দেখো। প্রথমত টিন 62% টিন এবং লেড বা সীসা 38% লেড। এই টিন এবং সীসার বৈশিষ্ট্য হচ্ছে কম্পোজিশন, যে অ্যালয়টা তৈরি হবে সেই অ্যালয়টার বৈশিষ্ট্য হচ্ছে এর গলনাঙ্ক হবে 420 ডিগ্রি সেলসিয়াস এন্ড স্পেসিফিক রেজিস্ট্যান্স বা আপেক্ষিক রোধ হবে 60। মানে মনে রাখবে স্পেসিফিক হিট, স্পেসিফিক রেজিস্ট্যান্স কিন্তু রেজিস্ট্যান্স নয়। প্রথমত আমার ইলেকট্রিক ফিউজে এমন একটা বৈশিষ্ট্য ব্যবহার করতে হবে যাতে খুব সহজে গলে যায় এবং তাপ উৎপন্ন হয়। তাপ উৎপন্ন না হলে তো খুব সহজে তাপ উৎপন্ন না হলে তো গলবে না। তাহলে 420 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছালেই গলে যাবে এবং স্পেসিফিক রেজিস্ট্যান্স 60 হতে হবে। অর্থাৎ একক দৈর্ঘ্যে যে রেজিস্ট্যান্স সেইটাতে আমার স্পেসিফিক রেজিস্ট্যান্স কত হতে হবে 60, যেটা কিনা অন্যান্য ওয়্যারগুলোতে যেমন কপার ওয়্যার বা অ্যালুমিনিয়াম ওয়্যার এইটা 10 টু দি পাওয়ার মাইনাস অর্ডারে কিন্তু থাকে, সেখানে কিন্তু এটা 60 অনেক বেশি স্পেসিফিক রেজিস্ট্যান্স। স্পেসিফিক রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সটা এক করে দেবে না, কিন্তু স্পেসিফিক রেজিস্ট্যান্সটা আলাদা।
স্থিতিতে একক দৈর্ঘ্যে লেন্থ বা একক ক্ষেত্রফলে যে রেজিস্ট্যান্স আসবে সেটা। এবার যখনই আমি কিভাবে কাজ করে দেখে নাও যে বৈদ্যুতিক লাইনে নিরাপত্তার জন্য চিরামাটির হোল্ডারে একটি সরু তার করা হয়, এটি আমরা ইলেকট্রিক ফিউজ বলছি। তারপর বলছি যেটা আমি বললাম টিন ও সীসার সংখ্যা ধাতুতে তৈরি করা হয়, যার ফলে গলনাঙ্ক কম হয়, কম ও রোধ বেশি হয়। ভেরি ইম্পর্টেন্ট, গলনাঙ্ক কম হয়, আমরা তো বললাম যে যেটা ব্যবহার করা হবে সেটাতে গলনাঙ্কটা কম হচ্ছে এবং রেজিস্ট্যান্সটাও কি হচ্ছে, বেশি হচ্ছে। গলনাঙ্ক কম, রেজিস্ট্যান্স বেশি। মূল বর্তনীর সাথে ফিউজ তারকে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। ভেরি ইম্পর্টেন্ট, এই পয়েন্টের উপরে ভিত্তি করে কিন্তু অনেক এমসিকিউ কোশ্চেন হয় যে শ্রেণী সমবায়ে কোন সমবায়ে কানেক্টেড থাকে, এটা শ্রেণী সমবায়ে কানেক্টেড থাকে। তারপর ফিউজ তারের মধ্যে যখন এই হঠাৎ করে কখনো বর্তনীতে যদি কারেন্ট ফ্লো করে তখন কিন্তু এই ফিউজ তারটা গলে যাবে। এই ফিউজ তারটার গলনাঙ্ক যেহেতু কম এবং রোধ বেশি, যার ফলে উৎপন্ন তাপ খুব সহজেই 420 ডিগ্রির সঙ্গে সঙ্গে চলে আসবে, যার ফলে এই তারটা গলে যাবে। এই তারটা যখনই গলে যাবে তখনই কি হবে, বর্তনীটা ছিন্ন হয়ে যাবে এবং যে সমস্ত শর্ট সার্কিট বা বিভিন্ন কারণের জন্য তড়িৎ প্রবাহ যেটা বেড়ে গেছিল সেই প্রবাহের হাত থেকে, বিপদের হাত থেকে রক্ষা হবে। এখন এখানে একটা জিনিস পড়া দরকার যে আমরা এইমাত্র বললাম শর্ট সার্কিট জিনিসটা কি। শর্ট সার্কিট মানে ধরো আমার একটা সিম্পল একটা রেজিস্ট্যান্স, যেটা আমরা আগে বুঝিয়েছিলাম তোমাদেরকে। ধরো একটা সিম্পল একটা রেজিস্ট্যান্স, একটা পরিবাহী আছে, এখানে একটা প্লাস, এখানে একটা মাইনাস, এখানে একটা তড়িৎচালক ব্যবহার করা হচ্ছে, এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হচ্ছে, তাহলে এর মধ্যে একটা কারেন্ট পাস করবে, তাই তো? এখানে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের কথা চিন্তা করো। সেই ইলেকট্রিক ডিভাইসের মধ্যে কিন্তু এখানে একটা ফিউজ লাগানো আছে, এসব এখানে ভাবো যে একটা ফিউজ লাগানো আছে, ধরো এখানে একটা ফিউজ লাগানো আছে, এখানে একটা ফিউজ লাগানো আছে। এবার এখানে একটা ফিউজ লাগানো আছে, এখানে বিভিন্ন একটা ইলেকট্রিক ডিভাইসের, যেমন একটা ইলেকট্রিক ডিভাইসের কথা চিন্তা করো, বৈদ্যুতিক যন্ত্র, আমরা যে সমস্ত যন্ত্র পড়েছি ফিউজ বাদ দিয়ে এমন একটা চিন্তা করো। এবার হঠাৎ করে ধরো এখানে শর্ট সার্কিট হয়। শর্ট সার্কিট মানে কি? শর্ট সার্কিট মানে হচ্ছে ব্যাটারির পজিটিভ এবং নেগেটিভ, যদি ব্যাটারি ধরি তবে, আর যদি ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই ধরি তাহলে ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই পজিটিভ প্রান্ত আছে, নেগেটিভ প্রান্ত আছে। তো কোনো কারেন্টের জন্য পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স যদি শূন্য হয়ে যায়, ভেরি ইম্পর্টেন্ট, রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায়। রেজিস্ট্যান্স শূন্য হয়ে যায় মানে কি, ডাইরেক্টলি কানেক্ট করা। অন্যান্য যে পরিবাহীর মধ্যে সমস্ত বর্তনীর মধ্যে কিন্তু কোথাও না কোথাও একটা রেজিস্ট্যান্স থাকবেই। এবার সেই রেজিস্ট্যান্স যদি শূন্য হয়ে যায় মানে সরাসরি বর্তনীর পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত করে দেয়। তাহলে পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের সাথে যখন যুক্ত করে দেবো তাহলে বর্তনীর রেজিস্ট্যান্স থাকবে না। রেজিস্ট্যান্স না থাকার কারণে হিউজ পরিমাণে একটা কারেন্ট ফ্লো করবে। কারেন্টটাকে বাধা দেবে কি? কারেন্টটাকে বাধা দেবে তো রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স যদি না থাকে তাহলে কারেন্ট তো প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তাহলে কারেন্ট প্রচুর পরিমাণে বেড়ে যাওয়া কোনো একটা সার্কিটে, ইভেন প্লাস নেগেটিভ, পজিটিভ এবং নেগেটিভ প্রান্তের মধ্যে রেজিস্ট্যান্স শূন্য হয়ে যাওয়াকে কি বলে? শর্ট সার্কিট। তো এই ধরনের শর্ট সার্কিটকে রুখতে গেলে কি করতে হবে? শর্ট সার্কিটকে রুখতে গেলে কি করতে হবে? ফিউজ, কারণ কারেন্ট এই ডিভাইসটাকে তো কোনো কারণের জন্য শর্ট সার্কিট হয়ে গেল এই ডিভাইসটা, তাহলে ডিভাইসটা শর্ট সার্কিট হয়ে গেলে এর মধ্যে প্রচুর পরিমাণে কারেন্ট যাবে। তা আমাদের যে গলনাঙ্ক দেওয়া আছে, ধরো এটা হিটার, হিটারে 1100 ডিগ্রি সেলসিয়াস 1500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নাইট্রোজেন তার সহ্য করতে পারে। তারপরে তো নাইট্রোজেন তার গলে যাবে, তাহলে হিটারটাই নষ্ট হয়ে যাবে। এর জন্য কি করা হবে? ফিউজ তারটা ব্যবহার করা। ফিউজ তার কত সহ্য করতে পারবে? 420 ডিগ্রি সেলসিয়াস। 420 ডিগ্রি সেলসিয়াস সহ্য করার পরে সঙ্গে সঙ্গে গিয়ে করে যাবে। তাহলে হিটার কিছুতেই কিন্তু আর সেটা কিন্তু হিটার কিন্তু নষ্ট হবে না। হিটারের ওয়্যার কিন্তু নাইট্রোজেন তার কিন্তু এফেক্টেড হবে না শর্ট সার্কিটের কারণের জন্যই। এটা শর্ট সার্কিটকে রুখতেই কিন্তু এই ফিউজ তারকে ব্যবহার করা হয়। আরো বিভিন্ন কারণের জন্য হঠাৎ তড়িৎ প্রবাহ যদি বেড়ে যায়, অনেক সময় কি অনেকদিন পর, মানে কিছুক্ষণ পর কারেন্ট এলে, ঝড় বৃষ্টি হওয়ার পর যদি কারেন্ট লোডশেডিং হয়ে থাকে এবং তারপরে যখন হঠাৎ করে কারেন্ট আসে তখন কিন্তু একটা ফিউজ পরিমাণে কারেন্ট কিন্তু সবসময় ফ্লো করতে। ইলেকট্রিক বাল্ব বলো, বিভিন্ন ইলেকট্রিক ফ্যান বলো, ইলেকট্রিক ডিভাইসগুলো যেটা আমরা হোম অ্যাপ্লিয়েন্স বলি, বাড়িতে ইলেকট্রিক অ্যাপ্লিয়েন্সের কথা বলি, সেই ইলেকট্রিক অ্যাপ্লিয়েন্সগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তার জন্য কিন্তু ইলেকট্রিক ফিউজ ব্যবহার করা হয়। এছাড়া আরো অনেক ডিভাইস ব্যবহার করা হয়, যেমন এমসিবি ব্যবহার করা হয়, সার্কিট ব্রেকার। তো সার্কিট ব্রেকারে কিন্তু এরকম একটা অপারেশনের মধ্যে কাজ করে।
এই হচ্ছে ইলেকট্রিক ফিল্ডস, যেটা বেসিক্যালি ইউজ করা হয় শ্রেণী সমবায়ে। ভেরি ইম্পর্টেন্ট, এটা খুব ভীষণ পরিমাণে এমসিকিউ কোশ্চেন আসে। টিন ও সীসার টিন 62%, lead 38%, ওকে। আর স্পেসিফিক হিট রেজিস্ট্যান্স, স্পেসিফিক রেজিস্ট্যান্সের সাথে রেজিস্ট্যান্সে কিন্তু এক করে দেবে না, এটা কিন্তু রেজিস্ট্যান্স নয়, রোধ এবং আপেক্ষিক রোধ দুটো জিনিস আলাদা। তোমরা পড়ে এসেছো আমার আগের ভিডিওতে, কিন্তু তোমরা দেখেছো। ভিডিওটা যদি না দেখে রাখো তো দেখে নাও। তো স্পেসিফিক হিট, স্পেসিফিক রেজিস্ট্যান্স কিন্তু 60, ওকে, 16 SI ইউনিট, ওকে। এই হচ্ছে এখানে এটা ওহম মিটার। এরপরে আমরা ইলেকট্রিক পাওয়ার নিয়ে আসবো, আমাদের তড়িৎ ক্ষমতা চ্যাপ্টার নিয়ে আসবো। তো ততক্ষণের জন্য টাটা।